শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছে হোসেন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে টেলিকম নীতিমালার পুনর্পর্যালোচনা করা হবে। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে টিআরএনবি আয়োজিত আগামীতে টেলিযোগাযোগ এবং প্রযুক্তি খাতে ব্যবসায়ীদের ঝুঁকি শীর্ষক আলোচনা সভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় তিনি বলেন, তথ্য প্রযুক্তি খাতে পরিবর্তন প্রয়োজন, তবে দেশকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলে নয়। দেশের টেলিকম অবকাঠামো, বিনিয়োগ পরিবেশ এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থার পরিবর্তনের নতুন নীতিমালা সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যা গেল 18 সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে অনুমোদিত হয়েছে। এখন অপেক্ষা উপদেষ্টা পরিষদের বৈঠকের অনুমোদনের। অন্তর্বর্তী সরকারের নেয়া নতুন সে নীতিমালায় দেশীয় ব্যবসায়ীদের স্বার্থ উপেক্ষা করে বিদেশি বিনিয়োগকারীদের একচ্ছত্র সুবিধা রাখা হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এতে ঝুঁকিতে পড়বে প্রায় 10 লাখ কর্মসংস্থান। পাশাপাশি গ্রাহক পর্যায়ে বাড়বে ইন্টারনেটের দাম। টিডিএম এর পরিবর্তে আইপির জন্য আইসেক্স কোম্পানিগুলো শত শত কোটি টাকা ইনভেস্ট করেছে। এগুলো অপারেশন এখনো শুরু হয়নি। তাহলে তাদের এই শত কোটি টাকা ইনভেস্টমেন্ট করতে বলা হলো কেন? বিদেশিদের জন্য যেটা অ্যালাউ হবে, দেশি উদ্যোক্তার জন্য কেন হবে না? সংশ্লিষ্টরা বলেন, বিদেশি ও দেশি ব্যবসায়ীদের মধ্যে বৈষম্য দূর করতে হবে। তবে সব ব্যবসা বিদেশিদের হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলে মত বিশেষজ্ঞদের। আমাদের এই টাকা ঋণ নিয়ে আমাদের এখানে বিনিয়োগ করেছে। ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি আসে, তাহলে তাদের ওইখান থেকে ডলার আসতে হবে আমাদের এখানে, তাদের ওইখান থেকে পাউন্ড, স্টার্লিং, রিয়াল, দিনার কিছু একটা আসতে হবে। দেশীয় বিনিয়োগটা যাতে আর না থাকতে পারে, এইগুলো বিদেশিদের দখলে চলে যায়, সেটাই এই নীতিমালা প্রায় নিশ্চিত করছে। আমরা মনে করি যে একটা অভ্যুত্থানের উপর, রক্তস্নাত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা এই সরকার এবং তার আইসিটি বিভাগ, তারা কি বাংলাদেশের যে বিনিয়োগ, বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য, সেটা বিদেশিদের তুলে দেওয়ার জন্য তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন? আমার দেশের সাইবার সিকিউরিটিও আমি কারো না কারো স্বীকৃতি দিতে পারি না। অতএব যে কোনো ধরনের বিষয় নিয়ে কথা বলার আগে প্রথমেই ডিজিটাল সভরেনিটি নিয়ে আমাদেরকে ভাবতে হবে। অংশীজনদের সাথে আলোচনা করে নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়া আত্মঘাতী বলে মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যে ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসার পর আমার মনে হয় এই বিষয়গুলো রিভিউ করা দরকার, এবং রিভিউর মাধ্যমে আমার দেশের ইন্টারেস্ট, আমার জনগণের ইন্টারেস্ট, আমার ইনভেস্টরদের যে ইন্টারেস্ট আছে সেটা সুরক্ষা করা একটি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টের দায়িত্ব, এবং সেই দায়িত্ব আমি নিশ্চিত আগামী দিনে যারা নির্বাচিত হবে সেই দায়িত্ব তারা পালন করবে। দেশি ব্যবসায়ীদের উপেক্ষা করে বর্তমান সরকারের জনবিরোধী যে কোনো নীতিমালাই পুনর্বিবেচনা করা হবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। আজ থেকে সঞ্চয়পত্র এবং প্রাইস বন্ড বিক্রি, ছেঁড়া ফাটা নোট বদল এবং অটোমেটেড চালান সহ সরাসরি গ্রাহক সেবা বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। একযোগে মতিঝিল সহ সব অফিস থেকে এসব সেবা বন্ধ হচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বিশ্বের কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেওয়া হয় না। কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ ব্যাংক গ্রাহক সংশ্লিষ্ট সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে সেবা দিতে পারে তা নিশ্চিত করতে তদারকি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বিশ্বব্যাপী বাংলাদেশের সিরামিক শিল্পের সক্ষমতা তুলে ধরতে 4 দিনব্যাপী মেলার আয়োজন করতে যাচ্ছে বিসিএমইএ। রোববার সকালে এই সিরামিক এক্সপো আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এ সময় সংগঠনটির নেতারা জানান, আগামী 27শে নভেম্বর থেকে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা আইসিসিবিতে সিরামিক এক্সপো শুরু হবে। 4 দিনব্যাপী এই মেলায় 25টি দেশের 135টি প্রতিষ্ঠান এবং 300টি ব্র্যান্ড অংশ নিচ্ছে। এছাড়া মেলায় অংশ নেবে 500 আন্তর্জাতিক প্রতিনিধি এবং বায়ার্স। এ সময় এক্সপোর আয়োজকরা জানান, বিশ্বের 50টিরও বেশি দেশে বছরে 500 কোটি টাকার সিরামিক পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। এই মেলার মাধ্যমে দেশীয় সিরামিক ব্যবসায়ীরা তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাবে। মেলায় অংশ নেবেন 500 আন্তর্জাতিক প্রতিনিধি ও বায়ার্স। এখানে আরো থাকবে 3টি সেমিনার, জব ফেয়ার, B2B and B2C মিটিং।
র্যাফেল ড্র, আকর্ষণীয় গিফট, লাইভ ডেমনস্ট্রেশন, স্পট অর্ডার এবং নতুন পণ্যের মোড়ক উন্মোচন। দর্শক, গতকাল একটি অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন যে বাংলাদেশের যে আর্থিক খাতের যে উন্নয়ন সেটি খুবই হতাশাজনক। এর পেছনে তিনি দুর্নীতি এবং রেগুলেটরি যে ফেলিওর, অর্থাৎ আমাদের যে ব্যবস্থাপনার দুর্বলতা এবং দুঃশাসনের জন্য আর্থিক খাতে সুফল পাওয়া যাচ্ছে না বলে তিনি মনে করেন। এই বিষয়ে একটি সংবাদ আমাদের কাছে আছে, আমরা দেখতে যাব। তার আগে আমরা আমাদের অতিথিকে আমন্ত্রণ জানাতে চাই। আজকে আমরা আলোচনা করতে চাই এই বিষয়টা নিয়ে, আর্থিক খাতে উন্নয়ন হতাশাজনক, আসলে কতটা হতাশাজনক এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আর্থিক খাতের বিশ্লেষক এবং ডিপিএ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বিজনেস আওয়ারে। জি, আমি শুরুতেই জানতে চাই যে আর্থিক খাতের যে সংস্কারগুলো শুরু করেছিল সরকার, সেটির সেটি কতটা, এখন তো প্রায় সরকারের শেষের দিকে চলে এসেছে অন্তর্বর্তী সরকারের, যে ধরনের সংস্কার আশা করেছিলাম আমরা বা আপনারা যারা ব্যবসায়ীরা, সেই সংস্কারের কতটুকু করতে পেরেছে সরকার? জি, থ্যাংক ইউ। আমাদের এখানে যেটা আমরা তো রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট করতে চাই না, যেটা হচ্ছে যে আমাদের ধরেন যে পরিমাণ সমস্যা ছিল, সেই সমস্যাগুলি 1-1.5 বছরের মধ্যে ফিক্স করা ইজ নিয়ার ইম্পসিবল। বুঝছেন, যে আমাদের পাহাড় সমান সমস্যা ছিল, আর্থিক খাত পুরোপুরি ভেঙে পড়েছিল। যে আমাদের এখানে আপনার ফরচুনেটলি ব্যাংক রান হয়নি, কিন্তু ব্যাংক রান হওয়াটা অযুক্ত কিছু ছিল না, যে অনিয়ম এমন পর্যায়ে চলে গিয়েছিল যে আমরা সবাই জানি যে আমাদের এখানে যে ব্যাংকিং সেক্টর বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টর, সেটা পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। আপনার আমাদের প্রায় 60টা ব্যাংক অপারেটিভ, ধরেন লোকাল ব্যাংক যদি 45-50-র মধ্যে থাকে, তার মধ্যে ধরেন 50% ব্যাংকের স্বাস্থ্য নিয়ে আমাদের এখন প্রচন্ড সন্দেহ আছে। এনবিএফআই যেটা, সেখানে অবস্থা আরো করুন। ইভেন আপনি যদি ইন্স্যুরেন্স সেক্টরে দেখেন, আপনি যদি ইন দ্য স্টক মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে দেখেন, সামগ্রিকভাবে যদি আমরা বলি যে পুরোপুরি আর্থিক খাতটা, যেটা আমাদের গভর্নর সাহেব বলেছেন, এটার সাথে আমি সম্পূর্ণ একমত। এবং আই উড লাইক টু ইকো হোয়াট হি সেড, দ্যাট ইট ওয়াজ ইন এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন, চ্যালেঞ্জিং সিচুয়েশন। এটা অনেক দিন ধরে হয়ে আসছিল। তো সেখান থেকে যেটা শুরু হয়েছে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পরে, যে প্রথমত একটা ফ্যাক্ট ফাইন্ডিংস মিশন যেটা করতে হয়, যে আপনার অনেক অনিয়ম যখন একটা সেক্টর থাকে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরেতে, সেখানে আপনার ফ্যাক্ট ফাইন্ডিংস গুলি শুরু করেছেন ওনারা এসে। এর মধ্যে কিছু আপনার প্রিকশনারি মেজার ওনারা নিয়েছেন, এবং অলসো কিছুটা আপনার সলিউশনও দেওয়ার চেষ্টা করেছেন। অ্যান্ড টু বিগিন উইথ, যে আমরা দেখতে পেয়েছি যে 5টা ব্যাংককে একটা ব্যাংকের মাধ্যমে বেইল আউট করা, অন্যান্য ব্যাংকগুলির ফরেন্সিক অডিট করা, এনবিএফআই এগুলির ব্যাপারে একটা ডিসিশন নেওয়া। বাট এখানে আমাদেরকে কয়েকটা জিনিস অ্যাকসেপ্ট করতে হবে, যে অনেক জিনিসই আসলে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের পক্ষে নেওয়া যেমন সহজ, আবার দুরূহ ব্যাপার। পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া ধরেন এই ধরনের একটা শক্ত জিনিস স্টাবলিশ করা এবং সাস্টেইন করা ফর দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড ফর দ্য রেগুলেটরি বডিজ ইজ নট ইজি। তা আমরা যেটা হোপ এগেনস্ট হোপ, যে আমরা কাজটা শুরু হয়েছে, আমরা সবাই আপনারা অ্যাকসেপ্ট করবেন, আমরা অ্যাকসেপ্ট করি, যে অ্যাটলিস্ট আমাদের এখানে যে দ্য ব্লিডিং ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর হ্যাজ বিন স্টপড, নট ইফ নট 100%, বাট টু এ লার্জ এক্সটেন্ট। এবং এটা চলমান একটা প্রক্রিয়া, ইট হ্যাজ টু কন্টিনিউ। এবং যে পলিটিক্যাল গভর্নমেন্ট যারা আসবেন ইন 2026 ফেব্রুয়ারি আর মার্চ, ওনারা এসে যদি কন্টিনিউ করেন, বাট এটা উইদিন নেক্সট 1 year or 2 year যে এটা ইট উইল গেট রিজলভ, ইটস নট গোয়িং টু বি দ্য কেস। আমাদেরকে এটা মেনে নিতেই হবে যে ফাইন্যান্সিয়াল সেক্টরের স্ট্যাবিলিটিটা আনার জন্য আমাদেরকে মিনিমাম 4-5 বছর কাজ করতে হবে। কারণ আমাদের সবচেয়ে বড় ব্যাংক সেটা ইসলামিক ব্যাংক, সেটা ধরেন আপনার উই অল নো দ্যাট দ্য ব্যাংক ইজ ইন ট্রাবল। সেটাও আমাদেরকে ফিক্স করতে হবে, অ্যালং উইথ আদার second and third generation bank, first generation banks. So and then BFIs, insurance sectors, capital market, তো আপনারা সবাই জানেন যে we are in a big trouble in terms of the quality of the stocks.
আমাদের ভলিউম নাই, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট কমে গিয়েছে, লোকাল ইনভেস্টার্স আর নট ভেরি encouraged to invest because of the result that came in the last 1 year or so. But these are the reality of life. আমাদেরকে অ্যাকসেপ্ট করে এটা মানতে হবে যে আমাদেরকে আরো অন্তত 2-3 বছর সময় দিতে হবে to get the financial sector fixed. But the good thing is that we are very much on the right track. আমাদের পেইনটা নিতে হচ্ছে, বাট আমরা রাইট ট্র্যাকের মধ্যে আছি, বাট ইট হ্যাজ টু বি কন্টিনিউড। এবং যদি এটা চালিয়ে যাওয়া যায় এবং রিফর্মগুলি অ্যাট দ্য সেম টাইম গভর্নেন্সটা আমাদের ইমপ্রুভ করতে হবে অ্যাট দ্য রেগুলেটরি অ্যান্ড অলসো অফকোর্স অ্যাট দ্য অপারেটিং অ্যান্ড আমরা যারা ব্যবসা করি, এই জিনিসগুলি যদি আমরা অ্যাড্রেস করতে পারি ইন দ্য নেক্সট 1 or 2 year, আমরা হোপফুলি আমরা উইল সি সাম গুড রেজাল্টস কামিং ফ্রম ইয়ার 3 onwards. আমরা গভর্নরের সেই সংবাদটি আমাদের হাতে এসেছে, আমরা একটু দেখতে চাই যে তিনি কি বলেছেন। দেশের আর্থিক খাতের উন্নয়ন খুবই হতাশাজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। গতকাল রাতে রাজধানীর হোটেল রেডিসনে মাস্টার কার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন যে বাংলাদেশের আর্থিক খাতের যেই রেগুলেটরি ফেলিওর, দুর্নীতি এবং দুঃশাসনের জন্য আর্থিক খাতের এই সুফল পাওয়া যাচ্ছে না। ভালো করলে পুরস্কার এবং খারাপ করলে তিরস্কার করবে বাংলাদেশ ব্যাংক। এই সময় তিনি বলেন যে এই সময় আগামী দিনে টিকে থাকতে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে আগামী দিনে আর্থিক খাতের স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। ফাইন্যান্সিয়াল সেক্টরের ডেভেলপমেন্ট খুবই হতাশাব্যঞ্জক। এটার পেছনে গভর্নেন্স আছে, এটার পেছনে আমাদের রেগুলেটরি অনেক রেস্ট্রিকশনস আছে যেগুলো সিস্টেমের ডেভেলপমেন্টকে দেওয়া। আমরা সেই রেগুলেটরি যে হিন্ডারেন্সগুলো আছে সেগুলোকে দূর করার জন্য চেষ্টা করব। জনাব সাইফুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছিলেন যে গভর্নর বলছিলেন বাংলাদেশের যে আর্থিক খাতের এই উন্নয়ন হতাশাজনক, যেখানে খোদ গভর্নরই বলছেন, এবং তিনি বেশ কিছু দুর্বলতার কথা তুলে এনেছেন। এই হতাশা থেকে আমরা আসলে গত 1-1.5 বছরে বের হতে পারি নাই কেন? তিনি 1.5 বছর পরে এসেও কেন এই ধরনের কথা গভর্নরের কাছ থেকে আমাদের শুনতে হলো? 1.5 বছর আপনার খুব একটা লম্বা সময় নাই। আমি গভর্নর সাহেবকে অ্যাপ্রিসিয়েট করি যে উনি যে ব্যাপারটা অ্যাকনলেজ করেছেন যে ইট ওয়াজ এ রেগুলেটরি ফেলিওর। এখন একটা রেগুলেটরি ফেলিওর যখন হয়, রেগুলেটরি বডি ধরেন আপনার সেন্ট্রাল ব্যাংক বলি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স বলি, অর আদার রেগুলেটরস, তখন যে আপনাদের প্রথমে তো ফিক্স করতে হবে দ্য রেগুলেটরি বডিজ। এখন 15 বছর ধরে এই যে অনিয়মগুলি হয়ে আসছে, এবং ধরেন আপনার রেগুলেটরি এন্ডে যে প্রবলেমগুলি হয়েছে, যেটা আপনার বাংলাদেশে এর আগে হয়নি, আনপ্রেসিডেন্টেড, অ্যান্ড উই নেভার হার্ড অফ দ্য ইস্যুস দ্যাট উই হ্যাভ হার্ড ইন দ্য রিসেন্ট পাস্ট। তো সেখানে ধরেন আপনার এটা তো একটা কঠিন ব্যাপার যে সেন্ট্রাল ব্যাংকে আগে ফিক্স করতে হবে, আপনাকে বিসেককে দেখতে হচ্ছে, আপনার ইড্রাকে ফিক্স করতে হচ্ছে, অ্যান্ড ইভেন দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, সবাই মিলিয়ে রেগুলেটরি বডি। তো রেগুলেটরি ফেলিওরটা যখন হয়, যখন মার্কেট ফেলিওর হয়, বাট রেগুলেটর খুব স্ট্রং থাকে, ইটস ইজি টু ফিক্স। বাট আমাদের দেশে যে স্বয়ং গভর্নর সাহেব অ্যাকনলেজ করেছেন যে ইট ওয়াজ এ রেগুলেটরি ফেলিওর, তার মানে হচ্ছে রেগুলেটরি এন্ডে আগে আমাকে ফিক্স করতে হচ্ছে, অ্যান্ড তারপরে আপনার মার্কেট অপারেটর, ইন্টারমিডিয়ারিজ, ব্যাংকস, ফাইন্যান্সিয়াল সেক্টর, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট সবাইকে ফিক্স করতে হচ্ছে। তো যেটার জন্য 18 মাস সময় খুব লম্বা সময় না, বাট তারপরও যতটুকু কাজ হয়েছে আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংক হ্যাজ ডান ফ্যান্টাস্টিকলি ওয়েল। মোটামুটি ভাবে আপনার নিয়ন্ত্রণটা হাতে নিয়েছেন, বুঝছেন। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংক হিসাবে সেন্ট্রাল ব্যাংকের নিয়ন্ত্রণে এই ফাইন্যান্সিয়াল সেক্টরটা থাকতে হবে, এবং সেটা আমি মনে করি যে অনেকাংশেই ওনারা সাকসেসফুলি they have done the job and within 18 months. এখন এই ব্যাপারটা যদি ওনারা কন্টিনিউ করতে পারে when the political government comes, তাহলে আমাদের হ্যাঁ of course we have problem and we had issues, but আমাদেরকে তো ফিক্স করতে হবে, এবং সেটা সম্ভব একমাত্র যে এই কারেন্ট যেই আমরা ডেভেলপমেন্টটা দেখতে পাচ্ছি সেটাকে কন্টিনিউ করা by the future government whoever comes in power. জি, অনেক ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম, আপনি থাকুন আমাদের সাথে। আমরা এই মুহূর্তে একটু দেখতে চাই যে ঢাকার প্রধান যে সংবাদ পত্রিকা
সেগুলোর যে বাণিজ্য বিষয়ক যেসব শিরোনাম এর মধ্যে কয়েকটি আমরা দেখে আসতে চাই প্রতিদিনের মতো। আমার হাতে শুরুতেই যেটি আছে, দৈনিক বণিক বার্তার একটি সংবাদ আছে, সেখানে বলা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যুক্তরাষ্ট্রে ভোক্তা চাহিদায় পতন, গতি হারাচ্ছে বিশ্বের শীর্ষ অর্থনীতির উৎপাদন খাত। যুক্তরাষ্ট্রের উৎপাদন খাত এখন 4 মাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। শুল্কের কারণে আমদানি পণ্যের দাম বাড়ায় ভোক্তা চাহিদা কমেছে, যেটি আসলে জানাই ছিল যে এই ধরনের শুল্কের হার যখন বাড়িয়েছে তখন সেখানে পণ্যের দাম বাড়বে এবং এর ফলে আসলে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, যে কারণে চাহিদা কমেছে। এরপরে সংবাদটি দৈনিক আজকের পত্রিকার, তারা বলছে যে লক্ষ্য এবং বাস্তবতার বড় ব্যবধান। রাজস্ব খাতের নানা সংস্কারের কথা উল্লেখ করেছে এবং আইএমএফ এর বিভিন্ন শর্ত সেখানে বলা হয়েছে যে শর্ত পূরণ হচ্ছে, কিন্তু রাজস্ব আয়ে বরাবরের মতোই ঘাটতি থাকছে। গত 4 মাসে অর্থাৎ অর্থ বছরের প্রথম 4 মাসে রাজস্ব ঘাটতি প্রায় 17,000 কোটি টাকার বেশি, এবং যেটি আমাদের যে লক্ষ্যমাত্রা তার 12.60%। পরের সংবাদটি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, তারা বলছে আইএমইডির অনুসন্ধানে সাভার চামড়া শিল্প পার্কের গলত উন্মোচন। এটি আমাদের জন্য একটি বড় গলার কাটা। আসলে এই চামড়া শিল্প নগরীর যে সেন্ট্রাল ইটিপি, সেই ইটিপির ফাংশন না করার কারণে আমাদের চামড়া শিল্প আজকে প্রায় ধ্বংসের পথে। সেখানকার কিছু ভেতরের আসলে কারণ অনুসন্ধান করে তারা বের করেছে, সেটি নিয়ে প্রতিবেদন হচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামটা দেখতে চাই, পরের সংবাদটি, সেখানে বলা হচ্ছে সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজকে যেই আমাদের যে সারের যেই আমরা জানি যে ভর্তুকি প্রাইসেই গ্যাস দেওয়া হয়ে থাকে সার কারখানাগুলোতে, সেখানে প্রতি কেজি ইউরিয়া সার উৎপাদনে খরচ হচ্ছে 38 টাকার মতো, এবং সেখানে যে গ্যাস সরকার দিয়ে থাকে সেই গ্যাসের মূল্য নতুন করে হয়তো বাড়ানো হতে পারে, সেটিরই সংবাদ আমরা দেখেছি। দর্শক, এই ছিল আমার কাছে পত্রিকাগুলোর শিরোনাম। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। আমাদের সাথে আছেন সাইফুল ইসলাম, ডিবিএ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম। আমি এখান থেকে একটি বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের যে রাজস্ব ঘাটতি, আমরা জানি রাজস্ব বোর্ড বেশ কার্যক্রম নিয়েছে, অনেকগুলো সংস্কার করেছে এবং আইএমএফ বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছিল, সেই জায়গাটাতে কাজ করার চেষ্টা করেছে, কিন্তু রেজাল্ট আসলে খুব বেশি ইতিবাচক সেটি বলা যাচ্ছে না, কারণ ঘাটতির পরিমাণ কিন্তু বড় ধরনেরই থাকছে এবং প্রথম 4 মাসে 17,000 কোটি টাকা, তার মানে বছর শেষে এটি প্রতিবারের মতো 40-50,000 কোটি টাকা হয়তো হয়ে যেতে পারে। আপনার মতামত জানতে চাইবো এই বিষয়ে, এনবিআর এর কার্যক্রম নিয়ে। ধন্যবাদ। আপনার এখানে যেটা হচ্ছে যে আপনার এনবিআর এর মধ্যেই তো অনেকখানি সমস্যা গেল। আমরা তো সবাই জানি যে সেখানে তো আপনার ট্যাক্স কালেকশন বোথ ডিরেক্ট এন্ড ইনডাইরেক্ট কিছুটা ডিলেইড, কিছুটা হ্যাম্পার্ড, এবং এখনো যে একদম এনবিআর ফুললি ফাংশনাল কিনা আমরা শিওর না। বাট এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, আমরা তো বারবার বলে আসছি যে ট্যাক্স নেটটা বাড়াতে হবে। আপনার এখনো আমরা লেস দেন 1% যদি অ্যাকচুয়াল ট্যাক্স পেই হই, তাহলে ধরেন এটা এনবিআর এর জন্য অত্যন্ত দুরূহ ব্যাপার। বাট এট দ্য সেম টাইম কাজটা এনবিআর কি করতে হবে। এখন এনবিআর হ্যাজ স্প্লিট ইন টু ডিফারেন্ট ফাংশনস। একটা পরিস্থিতিতে আর একটা আপনার ফাংশনালি অপারেট করবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কবে থেকে হচ্ছে এবং কিভাবে হচ্ছে সেটা যদি আপনার পুরোপুরি এইভাবে উই আর নট ভেরি শিওর অ্যাবাউট ইট, বাট আমরা আশা করছি যে খুব শিগগিরই কাজ শুরু করবে। অ্যাট দ্য সেম টাইম আপনার আরেকটা জিনিস আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমাদের তো বিজনেসটা, মানে আমরা যেটাকে অর্থনীতি বলি, একটা স্থবির অবস্থায় আছেন। এখানে আমাদের ব্যবসায়িক কার্যক্রম আগের চেয়ে অনেক কম, যেখান থেকে এনবিআর এর রেভিনিউগুলি আপনার আহরণ করা হয়, সেই সেক্টরগুলিতে মোটামুটি ভাবে আপনার ইম্পোর্ট মানে ইন ট্রু সেন্স অনেক কম। গত কয়েক বছর থেকে ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট হয় না বললেই চলে। কমোডিটির দিক থেকেও আমরা সেমই দেখতে পাচ্ছি। তো যেই সেক্টরগুলির থেকে হয়, একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, যেটা সেখানে নেট বাড়ানো ছাড়া উপায় নেই। অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য যখন ফেরত আসে, যখন উইল সি দ্য ইকোনমি ইজ ব্যাক অন দ্য ট্র্যাক, তখন হয়তো আমরা এই জিনিসটা দেখবো যে এনবিআর মোটামুটি ভাবে কাভার করতে পারছে। বাট মানে হোয়াট এভার উই সে, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দ্যাট হোয়াট এনবিআর নিডস টু
do is to get the net expanded. এছাড়া কোনো বিকল্প নেই এটা। এবং আমি একজন ট্যাক্স পেয়ার হিসেবে বিশ্বাস করি যে আমরা যারা ট্যাক্স দিচ্ছি ওনাদের উপরেই এনবিআর এর খরচটা বারবার নেমে আসে, সেটা না করে আমরা আশা করবো এবং আমরা প্রতিনিয়তই বলে আসছি যে আপনারা সারা বাংলাদেশে আপনাদের নেটটা বাড়ান। এত মানে বাংলাদেশে একটা উদীয়মান মধ্যম শ্রেণী যেটাকে বলা হয় যে রাইজিং মিডল ক্লাস সোসাইটি অ্যান্ড ইকোনমি, সেখানে এত কম পরিমাণ ট্যাক্স পেয়ে থাকতে পারে না। তো সেটা যদি বাড়ানো হয়, সেটা যদি আপনার কার্যকরভাবে মোটামুটি সফলতার সাথে করা যায়, তাহলে আমরা আশা করব যে আগামী কয়েক বছরের মধ্যে হয়তোবা আমরা দেখতে পারবো যে এই এনবিআর এই ঘাটতিটা কমে আসছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনাকে আমি মানে বলতে পারি with full conviction that once the election is held, when we will have a political government, and I'm sure that they will have plenty of promises যেটা ওনারা করবেন ইলেকশনের সময়, সেগুলির ইমপ্লিমেন্টেশন শুরু হবে নেক্সট ইয়ার থেকে। তার মানে হচ্ছে যে আমরা আশা করতে পারি যে একটা ইকোনমিতে একটা উইল সি নিউ ইনফিউশন অফ ব্লাড ইন দ্য ইকোনমি, যেটা টোটাল আমাদের যে কার্যক্রম সেটার পরিধি অনেক বাড়িয়ে দিবে, যেটা এনবিআর এর ট্যাক্স আহরণের জন্য সবচেয়ে বেশি দরকারি। হ্যাঁ, আপনি বলছিলেন যে এই যে রাজনৈতিক সরকার আসলে অনেক কিছু ইমপ্লিমেন্ট হবে, অনেক কিছু পরিবর্তন হবে ইতিবাচক, কিন্তু আমরা রাজনৈতিক সরকারগুলোর আমলেও দেখেছি যে ব্যবসায়ীদের হয়রানি বলেন, কাস্টমসের জটিলতা বলেন, এই বিষয়গুলো কিন্তু সবসময় থাকে। সেটি গত সরকারের আমলে যেমন ছিল, সেটি এই সরকারের আমলে এখনও আমরা ব্যবসায়ীদের কাছ থেকে শুনছি। সেটির কি আসলে খুব বেশি পরিবর্তন হবে? আর এখন পর্যন্ত কি হয়েছে আপনারা ব্যবসা করতে গিয়ে এই জায়গাটাতে কি আগের চেয়ে একটু সহনীয় স্বস্তি ফিল করছেন? হয়রানি কি কমেছে আসলে উল্লেখযোগ্যভাবে? না, এটা তো ধরেন অনেক দিনের একটা মাইন্ডসেটের ব্যাপার। আমরা যেভাবে চাচ্ছি এভাবে তো হচ্ছে না, হয়নি, বাট আমরা তো আশা করবো যেটা হবে। কারণ এনবিআর এর সাথে আমাদের যে সম্পর্কটা সেটা হচ্ছে তো ধরেন আপনার মানে ইন রিয়েল সেন্স উই আর দ্য ক্লায়েন্টস অফ এনবিআর। তো সেখানে আমাদের একটা আন্তরিকতার সম্পর্ক থাকবে, কর্ডিয়াল যেটাকে আমরা বলি সহযোগিতার সম্পর্ক থাকবে। কিন্তু এখানে আপনার যদি একটা শাসকের ভূমিকায় থাকে এনবিআর সবসময়, তাহলে তো ধরেন আমরা যেই কমপ্লেনটা করে আসছি যে এটা কখনই উন্নতির দিকে যাবে না। তো এই সহযোগিতা আর মনোভাব নিয়ে আসলেই এনবিআর এর জন্য এটা ভালো, আমাদের জন্য ভালো। কারণ আমরা যে ব্যবসায়ীরা যে ট্যাক্স দিতে চায় না, এই যে মিসপারসেপশন, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, ট্যাক্স যদি আমরা সবাই দেই, সেভাবেই আমাদেরকে মোটিভেট করতে হবে বা উদ্বুদ্ধ করতে হবে। তো এই রিলেশনশিপটা একটা আসলেই সত্যিকার অর্থে যে যুগের পর যুগ এটা হয়ে আসছে, এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আমরা আশা করব যে নতুন সরকার যে ক্ষমতায় আসবেন, ওনারা এসে প্রথমেই সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে রিলেশনশিপটা বিল্ড করার চেষ্টা করবেন। রিলেশনশিপ ছাড়া এখানে তো আমরা গত 15 গত কয়েক সরকারের সময় দেখেছি কোনো উন্নতি হয়নি। এই 18 মাসও আপনারা সবাই জানেন যে ব্যবসায়ীরা কয়েকবার বসেছে এবং একই কমপ্লেন, একই সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেটা একটা পর্যায়ে যে এটার উন্নতি হবে সেটাই আমরা আশা করতে পারি এবং আমরা এটার দাবি সবসময় রাখবো। কারণ আমরা ট্যাক্স দিতে চাই, কিন্তু এই রিলেশনশিপটা রিজনেবল করতে হবে, কর্ডিয়াল করতে হবে এবং রেসপেক্টেবল হতে হবে। অবশ্যই আমরা সেটা আশা করছি। আসলে এই হয়রানি বন্ধ করা ছাড়া, এই সম্মানের জায়গা তৈরি হওয়া ছাড়া আসলে রাজস্ব আদায় যেমন বাড়ানো সম্ভব না, তেমনি আসলে ব্যবসায়ীদেরকেও স্বস্তি দেওয়া সম্ভব না। আপনাকে অনেক ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম, আমাদেরকে সময় দিয়েছেন, আলোচনায় অংশ নিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক মণ্ডলীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আলোচনা করছিলাম আর্থিক খাতের নানান সমস্যা, সংকট এবং উত্তরণের বিষয় নিয়ে। আমাদের সাথে ছিলেন ডিবিএ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। আলোচনার সাথে সাথে আমাদের সময় হয়েছে আপন ফ্যামিলি মার্টে বিজনেস আওয়ারে একটি বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সতর্কতার অংশ হিসেবে সিলেট, চট্টগ্রাম এবং নরসিংদী এলাকার সব গ্যাসকূপে ড্রিলিং কার্যক্রম 48 ঘন্টার জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলা থেকে
পাঠানো এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন বাপেক্স জানায় 2 দিনের মধ্যে 4টি ভূমিকম্প প্রমাণ করে নরসিংদী জেলার উপরে অবস্থিত ভূস্তরীয় প্লাটিলেট খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এই সময় ভূমিতে যে কোনো ধরনের সামান্য কম্পনও এই এলাকার ভূমিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ফলে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের কোনো জেলায় যদি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পরিচালিত কোনো প্রাকৃতিক গ্যাস কূপ খনন কাজ চালু থাকে, সেই ড্রিলিং কাজও 48 থেকে 72 ঘন্টার জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নরসিংদী জেলার সব প্রকার ড্রিলিং কাজ 48 থেকে 72 ঘন্টার জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করার পরামর্শ দেওয়া হয়েছে। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জেনে নেব লেনদেনের সবশেষ পরিস্থিতি। ইতিবাচক ধারায় লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। গত 2 সপ্তাহ আমরা দেখেছি যে বেশ খানিকটা নড়বড়ে অবস্থায় ছিল, সেটি কিন্তু এখনো অব্যাহত আছে। খুব বেশি যে ভালো অবস্থানে গেছে সেটি বলা যাবে না, কারণ আর্থিক খাতের নানান অস্থিরতা, অনিশ্চয়তা, রাজনৈতিক অনিশ্চয়তা এবং ব্যাংক মার্জারের যে ঘটনাগুলো ঘটেছে এর প্রভাব কিন্তু পুঁজিবাজারে পড়েছে, যার ফলে আমরা দেখেছি যে গত 3-4 মাসের যেই ঊর্ধ্বমুখী পরিস্থিতি সেখান থেকে বেশ খানিকটা আবারও খারাপ অবস্থানে পৌঁছে গেছে ঢাকার পুঁজিবাজারে। আজকের যদি লেনদেন পরিস্থিতি আমরা দেখি, ডিএসসি-এক্স ইন্ডেক্স 18 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 4887 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স কমেছে 3 পয়েন্ট, বেড়েছে 18 পয়েন্ট, বেড়ে অবস্থান করছে 4887 পয়েন্টে ডিএসসি-এক্স, এবং ডিএসসি সরিয়া ইন্ডেক্স বেড়েছে 3 পয়েন্ট, অবস্থান করছে 1021 পয়েন্ট। তবে ডিএস30 2 পয়েন্ট কমে 1875 পয়েন্টে অবস্থান নিয়েছে। লেনদেনের পরিমাণ একেবারেই তলানিতে, 244 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 158টির, কমেছে 153টির এবং অপরিবর্তিত আছে 68টি কোম্পানির শেয়ারের দর। জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট। শুরুতেই আমরা দেখতে চাই মুদ্রার বিনিময় মূল্য, অর্থাৎ বৈদেশিক যে মুদ্রাগুলো আমাদের দেশে বিনিময় হয় সেখানে সবচেয়ে বেশি বিনিময় হয়ে থাকে বিশ্বব্যাপী মার্কিন ডলার। সে মার্কিন ডলার কেনা হচ্ছে 122 টাকায়, তারা ব্যাংকগুলো 123 টাকায় তারা বিক্রি করছে। ইউরো 138 টাকায় কিনে 143 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 149, বিক্রয় 166। চীনা ইউয়ান কেনা হচ্ছে 16 টাকায়, বিক্রয় 18 টাকা। সৌদি রিয়াল 32 টাকায় কিনে 33 টাকা 20 পয়সায় বিক্রি করছে। ভারতীয় রুপির কেনা দর 1 টাকা 38 পয়সা, বিক্রয় 1 টাকা 45 পয়সা। সোনার দরদাম জানাবো। 22 ক্যারেট সোনা বাংলাদেশের বাজারে এখন প্রতি ভরি 2,08,000 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। 21 ক্যারেটের দাম পড়ছে প্রায় 2 লাখ টাকা, অর্থাৎ 1,98,696 টাকা। 18 ক্যারেটের দাম পড়ছে 1,70,318 টাকা এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,41,648 টাকায়। আপনি যদি বাজার থেকে কিনতে যান তাহলে এর সাথে আরও 5% ভ্যাট যোগ হবে, অর্থাৎ দাম কিন্তু আরও বাড়বে, অর্থাৎ আপনার খরচ আরও বাড়বে। রূপার দরদাম যদি দেখি, 22 ক্যারেট রূপা প্রতি ভরি 4,246 টাকায় বিক্রি হচ্ছে প্রতি ভরি। 21 ক্যারেটের দাম পড়ছে 4,047। 18 ক্যারেট বিক্রি হচ্ছে 3,476 টাকা এবং সনাতন রূপা 2,601 টাকায় পাওয়া যাচ্ছে প্রতি ভরি। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। রংপুরের গঙ্গাচড়ায় আগাম আলুর ক্ষেতে নিবিড় পরিচর্যায় ব্যস্ত কৃষক। আগামী 8 থেকে 10 দিনের মধ্যে আলু উত্তোলন শুরু হবে, তবে রোগ এবং বাজার দর নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। সুজন আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফুটতেই মাঠে মাঠে চলছে আলু ক্ষেত পরিচর্যা। মাঠ জুড়ে এখন আগাম আলু উৎপাদনে ব্যস্ত কৃষক। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অনুকূল আবহাওয়ায় আলু গাছের বৃদ্ধি ভালো হয়েছে, তবে শেষ পর্যায়ে পচানি রোগ ও পাতা ঝরা সমস্যা দুশ্চিন্তায় ফেলেছে কৃষকদের। তারা বলছেন, রোগের আক্রমণে আলুর উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় রয়েছেন। তবে পরিস্থিতি যাই হোক, বাজারে ন্যায্য মূল্য পেলে পরিশ্রম সার্থক হবে বলছেন কৃষক। বাজার তো বর্তমান চলছে বলে 80 টাকা, তা আমাদের আলু তুলতে এখনো আর 1 সপ্তাহ লাগবে। এবার তো মনে করো বাজার ভালো ছিল, এবারে ওই আশা করিয়ে মনে করো হাইব্রিড ধান লাগাইছি, ধান লাগাইটাকে মনে আলু করছি। এবার যে কি হবে এটা বলা যাইতেছে না।
এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন আলুর রোগ প্রতিরোধে মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়ার কথা। আলুর আবাদ দাঁড়িয়েছে প্রায় 100 হেক্টর জমিতে। আবহাওয়া ভালো হওয়ায় আশানুরূপ ফলন আশা করা হচ্ছে এবং আগাম আলু কিছুদিনের মধ্যেই উত্তোলন শুরু হবে। কৃষি বিভাগ থেকে কারিগরি পরামর্শ অব্যাহত রয়েছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় প্রায় 24 হেক্টর জমিতে আগাম আলুর চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাছ ধরতে বিষ প্রয়োগ করায় বিষাক্ত হয়ে পড়ছে মৌলভীবাজারের জুরি নদী এবং হাকালুকি হাওরের পানি। ব্যাপক ক্ষতির মুখে মাছ এবং জলজ সম্পদ। দিন দিন দূষণ বাড়ছেই। স্থানীয়দের অভিযোগ, এই বিষ প্রয়োগ করা হয় ভারতের অংশে, যা বাংলাদেশের জলসীমায় ছড়িয়ে পড়ে। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি। দূষণে হুমকির মুখে এখানকার মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য। প্রতি বছর শুষ্ক মৌসুমে হাওরের ভারতীয় অংশে কিছু অসাধু জেলেরা নদীর পানিতে বিষটোপ ব্যবহার করে মাছ শিকার করে। সেই বিষাক্ত পানি প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ অংশে জুরি নদী ও হাকালুকি হাওরের পানি বিষাক্ত করছে। দিন দিন এই দূষণ আরো তীব্র হচ্ছে। উপর থেকে আগে একটা চাপ দিত যে বিষগুলা বন্ধ করেছিল, এখন আবার এটা নতুন করে আবার চালু হয়েছে। এই কারণে মাছগুলা নদী থেকে পিছিয়ে হাওরে যাইতে গেছে। যখন পানিতে নামি তখন দেখা যায় আমাদের হাত পা খাওয়া যায় এবং সারা শরীর খাওয়া যায়। আমরা কর্ম করিয়া খাই, এই বিলে যদি মাছ থাকে না তো আমরা খাস দিত না, আমরা তো ক্লাস। ইজারাদাররা জানান, নদী ও সীমান্তবর্তী এলাকায় নজরদারি না থাকায় এই ধরনের ঘটনা ঘটছে। ইন্ডিয়ার চা বাগানে কিছু বিষ ছাড়ে, আর এই বিষের পানিগুলা বাংলাদেশের নদীতে আসে এই হাওরে অনেক ক্ষতি হয়। বিল কিন্তু সরকার থেকে লক্ষ লক্ষ টাকা দিয়া ইজারাদার আনার পরে দেখা গেছে এই সমস্যার কারণে ইন্ডিয়ার বাংলাদেশের এই বিষের কারণে এগুলা লস হয়ে যায়। এই বিষগুলার পানি হাকালুকে না পড়ার জন্য এবং বিষগুলা বন্ধ করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ। মৎস্য বিভাগ ও প্রশাসন জানায়, ব্যবস্থা নিতে সরকারের উচ্চ পর্যায়ে মতামত পাঠানো হয়েছে। রাতের বেলা যে বা যারাই মাছ আহরণ করে তাদেরকে যেন জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হয়। তার পাশাপাশি তখন যদি মনে হয় যে কোনো ডাউট তৈরি হয়, তার সাথে সাথেই উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরকে ইনফর্ম করলে আমরা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা সাথে সাথে নেব। হাকালুকির জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসবে সরকার, দাবি হাওর ও নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের গণমাধ্যম জগতে বড় ধরনের রদবদল হতে যাচ্ছে। দেশটির অন্যতম প্রভাবশালী পত্রিকা দ্য টেলিগ্রাফ কিনে নিচ্ছে প্রতিদ্বন্দ্বী ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান ডিএমজিটি। বাংলাদেশি টাকায় প্রায় 7,000 কোটি টাকার এই চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে যুক্তরাজ্যে অন্যতম শক্তিশালী একটি ডানপন্থী মিডিয়া গ্রুপ তৈরি হতে যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান দ্য টেলিগ্রাফকে কেনার দৌড় থেকে সরে দাঁড়ালে ডিএমজিটি এই সুযোগটি নেয়। বর্তমানে চুক্তিটি চূড়ান্ত করতে এবং আইনি প্রক্রিয়ার স্বার্থে উভয় পক্ষ একযোগে কাজ করছে। দর্শক, এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।